ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই মানে নিকেলের পরিবর্তিত ঘনমাত্রা। সো এখন যেহেতু আমরা এই যে একটা আমরা সমীকরণ তো লিখছিলাম, এই সমীকরণ থেকে যেহেতু দেখা যায় যে নিকেল 2+ এর ঘনমাত্রা যা হবে, নিকেল নাইট্রেট দ্রবণের ঘনমাত্রা তাই হবে। যেহেতু নিকেল 2+ আয়নের পরিবর্তিত ঘনমাত্রা এটা 0.869, সেহেতু নিকেল নাইট্রেট এই দ্রবণেরও যে ঘনমাত্রা এটাই হবে। এটা আশা করি বুঝছো। অতএব এইখানে হচ্ছে নিকেল নাইট্রেটের এই পরিবর্তিত ঘনমাত্রা, এটা হবে 0.869 মোলার। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এই দীর্ঘদিন এটা দস্তা পাত্রে সংরক্ষণ করা সম্ভব হবে কিনা। ওকে, এখন এটা ঘ নাম্বারটা এখানে খেয়াল করো। ওকে, এখন এখানে তোমার এই দস্তা এটা মানে হচ্ছে জিঙ্ক। তো এখন এখানে জিজ্ঞেস করছে যে এই দ্রবণটিকে মানে নিকেল নাইট্রেটের যে দ্রবণ এইটাকে আমাদের এই জিঙ্কের এই পাত্রের মধ্যে রাখা যাবে কিনা। তো এখানে জিঙ্ক হচ্ছে, এখানে পাত্রটা জিঙ্কের তৈরি। তো আমরা ওই দিন এটা পড়ছিলাম যে যেটা পাত্র হবে ওইটা হচ্ছে অ্যানোড, আর আমরা যেটাকে রাখবো ওইটা হচ্ছে এখানে ক্যাথোড। সো এটা আমরা মেইনলি বের করি সেলের মান দিয়ে। সো সেল হচ্ছে যে এইখানে অ্যানোডের জারণ বিভব প্লাস এই ক্যাথোডের বিজারণ বিভব। ওকে, সো জিঙ্ক যেহেতু হবে অ্যানোড, সো এইটা এখানে দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এইটার মান দেওয়া -0.76 ভোল্ট। আর এইটা হচ্ছে নিকেল 2+ থেকে নিকেল এখানে দেওয়া, এটা দেওয়া -0.25 ভোল্ট। ওকে, সো এখন জিঙ্ক যেহেতু এখানে অ্যানোড, সো আমাদের লাগবে জারণ বিভব, বাট প্রশ্নে বিজন বিভব দেওয়া মাইনাস, তো জারণ বিভব হবে প্লাস। আর এইখানে এই ক্যাথোডের যেহেতু বিজন বিভব দরকার এবং ওইটাই দেওয়া, এটা হচ্ছে -0.25, সো এটা হচ্ছে +0.51 ভোল্ট। এখন যেহেতু কোষ বিভব এখানে ধনাত্মক, তো এই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে। ওকে, এখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হইলে এখানে কি হয় এটা কালকে লিখে দে- দেওয়া হয়েছিল। সো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হইলে এখানে হচ্ছে যে তোমার জিঙ্কের পাত্র থেকে জিঙ্কের আয়নগুলা বা জিঙ্কের পরমাণুগুলা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে এখানে চলে যাবে। এখন জিঙ্ক যদি তার পাত থেকে যদি তোমার নিয়মিত জিঙ্কের পরমাণুগুলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে দ্রবণের মধ্যে যদি চলে যায়, তাহলে জিঙ্কের পাত্র এখানে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। সুতরাং এখানে জিঙ্কের পাত্রের মধ্যে নিকেল নাইট্রেটের দ্রবণ রাখা যাবে না। সো ওই ব্যাখ্যাটা লিখে দেওয়া তো হয়েছিল কালকে, ওইখান থেকে এটা অবশ্যই লিখতে হবে। তাহলে
উদ্দীপকের দ্রবণটিকে এখানে দস্তা পাত্রে রাখা যাবে না। ওকে। আচ্ছা, এর এরপর একটা আছে ময়মনসিংহ বোর্ডে আসছে। ওকে, তো এখানে এখানে ক নাম্বার যে এইটা টাইট্রেশন বলছে, টাইট্রেশন তো আমরা এই শিখে আসছি এই পরিমাণগত রসায়নে। ওইখান থেকে এটা সংখ্যাটা লিখে দেবো। আর এখানে জৈব যৌগের, এটাতে জৈব যৌগের প্রশ্ন। ওকে, এখন গ নাম্বারটা এখানে খেয়াল করো। বলছে উদ্দীপকের চিত্র ওয়ানে ক্যাথোডে কোষ্ঠীর ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে তা নির্ণয় করো। ওকে। আচ্ছা, তো এখানে জমাকৃত নিকেলের ভর, ওরা হচ্ছে বাসায় না, ওই জন্য বলবো যে মাছ হালকা মশলা দিয়ে ভাজি করে রেখে যে ওটা ঠিক মতো থাকতে থাকবে সকাল থেকে। ওকে, এখন এখানে জমাকৃত নিকেলের ভর হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। সো জেড এই কিভাবে বের করে আমরা তো এটা জানি, জেড হচ্ছে এই তুল্য ভর ডিভাইড বাই 96,500। সো আবার তুল্য ভরের ক্ষেত্রে হচ্ছে এর যেটা মেইন ভর বা আণবিক ভর ডিভাইড বাই এর তুল্য সংখ্যা। সো নিকেলের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ নিকেলের নিকেলের যোজনী হচ্ছে +2। ওকে, সো এটা হচ্ছে ডিভাইড বাই 96,500। আই কত? আই হচ্ছে এখানে 2.5 এম্পিয়ার, এই যে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া। আর টাইম দেওয়া এখানে 50 মিনিট। সো এটা 50 মিনিটকে তুমি যদি এটা সেকেন্ডে নাও, সো এটা 50 × 60, তাহলে জমাকৃত নিকেলের ভর পাবা এটা 58.7 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 96,500, 2 এম্পিয়ার 50 × 60। সো এটা হচ্ছে 2.281 এত গ্রাম। সো এখন আমরা এখান থেকে এই পরমাণুর সংখ্যা এটা কিভাবে বের বের করব বলো। 2.281 কে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে। এইটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে? হুম। না না, তাহলে মূল সংখ্যাকে। হ্যাঁ, তো এইখানে এই নিকেলের মোল সংখ্যা এটা হবে এন, হবে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই ক্যাপিটাল এম। সো ডাব্লিউ হচ্ছে এখানে 2.281, আর এখানে এম হচ্ছে 58.7 ইন্টু 96,500। সরি, এখানে তো এটা লিখতেছি কেন, 2.281 ডিভাইড বাই 58.7। সো এটা আসবে 38.7, ধরো 38.8586 ইন্টু 10⁻³ এত মোল। তাহলে এখানে পরমাণুর সংখ্যা তাহলে এন ইন্টু
6.023 ইন্টু 10^23। ওকে, সো এটা হচ্ছে 2.34 ইন্টু 10^22। সো এটা হচ্ছে এখানে পরমাণুর সংখ্যা, এটা অ্যান্সার। ওকে, এখন এখানে এই ঘ নম্বরটা এখানে খেয়াল করো, উদ্দীপকের চিত্র 2 এর কোষটির কোষ বিভবের মান বের করতে বলছে। ওকে, এখন এইখানে তোমার চিত্র 2 এর এটা দেওয়া 1 মোলার জিঙ্ক সালফেট আর 1 মোলার কপার সালফেট। সো 1 মোলার যেহেতু দ্রবণ দেওয়া, তার মানে এখানে দ্রবণগুলো প্রমাণ অবস্থায় আছে। তো যেহেতু প্রমাণ অবস্থায় আছে, এখানে আমাদের নাস্টের সমীকরণ ইউজ করা দরকার নাই। যদি এখানে 0.1 বা 0.2 বা 0.3 সামথিং এখানে ঘনমাত্রা দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা নাস্টের সমীকরণ ইউজ করতাম। বাট এগুলো যেহেতু সবগুলো প্রমাণ অবস্থায় আছে, তো আমাদের নাস্টের সমীকরণ ইউজ করার দরকার নেই। কেন নাস্টের সমীকরণ ইউজ করার দরকার হয় না, এটা হচ্ছে তুমি যদি এখানে নাস্টের সমীকরণটা লেখো, ই সেল ই নট সেল মাইনাস, আসলে আমাদের মেইন মেইন সমীকরণ হচ্ছে আমাদের নাস্টের সমীকরণ, বাট প্রমাণ অবস্থায় থাকলে এটা কেন লাগে না? কারণ হচ্ছে যে RT ডিভাইড বাই NF লন। ওকে, সো জিঙ্ক আর এখানে কপারের মধ্যে অবশ্যই জিঙ্ক হইতো অ্যানোড আর কপার হইতো এখানে ক্যাথোড। সো আমরা সেল রিয়াকশনটা যদি এখন এখানে লিখি, তাহলে জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ যাবে, আর তোমার কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে এটা এই তোমার কপারে আসবে। সো এটা হচ্ছে সেল রিয়াকশন। তাহলে জিঙ্ক আর এইখানে কপার 2+, তাহলে এইখানে হচ্ছে জিঙ্ক 2+, আর এইখানে হচ্ছে কপার। সো এটাই ছিল আমাদের সেল রিয়াকশন। এখন আমি যদি এখানে তোমার নাস্টের সমীকরণ যদি লিখতে চাই, সো এখানে যাবে উৎপাদ, মানে জিঙ্ক যাবে উপরে আর বিক্রিয়ক আসবে নিচে। সো এটাই তো এখানে নাস্টের সমীকরণ। ওকে, বাট এখন এখানে খেয়াল করো, RT/NF লন। এখন জিঙ্কের এখানে ঘনমাত্রা কত? প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে 1, আর এখানে তোমার কপারের ঘনমাত্রা 1 মোলার, এটা হচ্ছে 1। সো এটা তোমার আলটিমেটলি হয় লন 1। লন 1 এর মান কত হয়? লন 1 এর মান হচ্ছে 0। সো এটা লন 1 সমান হচ্ছে 0। এখন লন 1 এর মান যদি 0 হয়, তাহলে এই এই পুরোটাই এটা কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ। তো আমার এখানে শুধুমাত্র থাকে হচ্ছে ই নট সেল। তার মানে যখন এইগুলো তোমার প্রমাণ অবস্থায় থাকবে, তখন আমাদের মেইন সমীকরণ হচ্ছে মূলত এটা আমাদের এই যে এখানে নাস্টের সমীকরণ হচ্ছে মূল সমীকরণ, কোষ বিভব বের করা। বাট যখন প্রমাণ অবস্থায় থাকে, অর্থাৎ ঘনমাত্রা গুলো যখন 1 মোলার করে এ- এইখানে যখন থাকবে, অর্থাৎ দুইটারই ঘনমাত্রা যদি সেম হয়, ওইটাকেই তুমি প্রমাণ অবস্থা ধরে নিতে পারো। কারণ এখন তোমার লন যদি এরও ঘনমাত্রা 2 মোলার হয়, এর ঘনমাত্রা যদি 2 মোলার হয়, সেই ক্ষেত্রে তো এটা লন 1 হবে, তাও তো 0। মানে যদি অ্যানোডের দ্রবণ এবং ক্যাথোডের দ্রবণের ঘনমাত্রা সেম হয়, সেই ক্ষেত্রে তোমার এইখানে নাস্টের সমীকরণ ইউজ করা লাগবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। বাট এখানে আরো একটা এখানে কথা আছে। এখন আমি যদি তোমাকে এই রিয়াকশনটা দেই, যে এখানে আসলে বলতে গেলে তো অনেক জিনিসই বলা লাগে। আচ্ছা, আমি এটা এর আগের কোনো একটা ম্যাথ থেকে এটা দেখাই, তারা সো
এর ক্ষেত্রে তো না। হ্যাঁ, যেমন এইটা। এখন এইখানে তোমার যদি দুইটারই, এই যে যেমন হচ্ছে তোমার এইখানে তোমার কপার আর হচ্ছে যে এখানে ক্রোমিয়াম, এখন দুইটার এই তোমার ঘনমাত্রায় যদি এক করে হইতো, সেই ক্ষেত্রে এটা তোমার প্রমাণ অবস্থা থাকতো। এখন যদি এর ঘনমাত্রা দুই হয়, এর ঘনমাত্রা দুই হয়, সেই ক্ষেত্রে কি এটা প্রমাণ অবস্থা কি থাকবে? যদি এই মেথের ক্ষেত্রে দুইটার ঘনমাত্রা দুই করে হয়। এখন একটা না। জিনিস এইখানে খেয়াল করো, তুমি যে লন কিউ লিখবা, লন কিউ এর উপরে হচ্ছে তোমার যাবে কপার। সো তোমার কপারের ঘনমাত্রা দুই, তার পাওয়ার যাবে থ্রি। ক্রোমিয়ামের ঘনমাত্রা দুই, তার পাওয়ার যাবে টু। সো এই ক্ষেত্রে কি এইখানে লন ওয়ান আসবে? এই ক্ষেত্রে কিন্তু লন ওয়ান আসবে না। না। সো এই অবস্থায় কিন্তু অবশ্যই নান্সটের সমীকরণ ইউজ করতে হবে। আর যদি মানে তোমার জিঙ্ক আর কপার হয়, মানে তোমার ম্যাথ আছে জিঙ্ক আর কপারের জন্য, এখন তোমার সেই ক্ষেত্রে জিঙ্কের পাওয়ারও যা আসবে, কপারের পাওয়ারও তাই আসে। যেমন এই ম্যাথটা, এখানে তোমার জিঙ্কের পাওয়ারও ওয়ান আর কপারের পাওয়ারও ওয়ান। এখন যদি জিঙ্কের ঘনমাত্রা আর কপারের ঘনমাত্রা সেম হয়, তো এবং দুইটার পাওয়ারই সেম হয়, তো দুইটা এখানে কাটাকাটি করলে তো আসবে ওয়ান। তো সেই ক্ষেত্রে তো লন হবে ওয়ান, অর্থাৎ এটা তখন জিরো হয়ে যাবে। এখন তোমার এই- এইটা আসলে মানে মনে রাখার দরকার নাই যে দুইটার ঘনমাত্রা সেম হলেই এটা তোমার প্রমাণ অবস্থা। এটা আসলে একটা ভুল এই তথ্য। কারণ যদি এই যে ফার্স্ট ম্যাথের মতো যদি হয় যে এর পাওয়ার টু আর এর পাওয়ার থ্রি, তখন কিন্তু সমান এই ঘনমাত্রা, মানে এক ব্যতীত অন্য যে কোনো সমান ঘনমাত্রা হলেও কিন্তু তারপরও নাস্টের সমীকরণ ইউজ করতে হবে অবশ্যই। আর যদি এক হয় তাহলে তো এর পাওয়ার যাই হোক, দুই হোক অথবা তিন হোক অথবা ছয় হোক, যাই হোক, ওইটা তো আলটিমেটলি এক তো, তাই থাকবে। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে। এখন যদি দুইটার তোমার দুইটার ঘনমাত্রা যদি এক হয়, মানে সেম না, মানে এখানে এক বলতে ওয়ান আর কি, দুইটার ঘনমাত্রা যদি ওয়ান হয়, তাহলে তোমার সেই ক্ষেত্রে এটা হবে এই প্রমাণ অবস্থা। এবং প্রমাণ অবস্থায় নাস্টের সমীকরণ দিলে এই পরবর্তী পার্টটুকু জিরো হয়ে যায়, ওই জন্য আমরা ওটা দেই না। আমরা ডিরেক্ট ইনর সেলের মানটা এখানে বের করব। এই ম্যাথটা এই বুঝছো আশা করি। সো তাহলে আমাদের এখানে অ্যান্সারে আমরা শুধু লিখবো যে ইনর সেল ইজ ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব এবং এইখানে ক্যাথোডের হচ্ছে বিজারণ বিভব। ওকে, সো অ্যানোডের এই জারণ বিভব এবং এখানে ক্যাথোডের বিজারণ বিভব। সো দুই নং চিত্রে জিঙ্ক এবং কপারের মধ্যে অবশ্যই জিঙ্ক অ্যানোড। সো এখানে প্রশ্নের মধ্যে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া -0.76, মানে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক দেওয়া, এটা হয়তো স্লাইডের মধ্যে অত ক্লিয়ারলি দেখা যাইতেছে না। তো এখানে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক দেওয়া, তাহলে এটা জারণ বিভব নিলে এটা হবে +0.76। আর আর ক্যাথোড হিসেবে যেহেতু কপার, আর এইখানেও তোমার কপারের বিজারণ বিভবই দেওয়া, সো এটা +0.34, এইটাই হবে। সো এটা হবে 1.1। এবার একটা বুঝছো? হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে 1.1 ভোল্ট। সো এটাই হচ্ছে কোষ বিভব, খুবই সহজ। আচ্ছা, এরপরে এই ম্যাথটা, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডের। সো তড়িৎ বিশ্লেষ্য কি, এটা এই সম্পর্কে আমরা এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারের শুরুতে এটা পড়ে আসছি। তারপর পরিবেশ রসায়নে পানির বিওডি সিওডি সম্পর্কে পড়ছিলাম। উদ্দীপকের পি কোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে এই চালালে কি পরিমাণ এই ধাতু সঞ্চিত হবে? এখন এইটা তোমার W = Z/I সূত্র ডিরেক্ট। আর কিউ কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। এখন দেখো, এইখানে কি শুধুমাত্র তোমার ই নট সেলের মান বের করলে কিন্তু হবে না। এইখানে আছে তোমার 0.1 মোলার একটা ঘনমাত্রা দেওয়া, একটা 0.2 মোলার। সো এখানে অবশ্যই নাস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। সো আমরা যদি এখানে ঘ নাম্বারটা করি, শুধুমাত্র গ নাম্বারটা সহজ। তো নাস্টের সমীকরণ ব্যবহার করার জন্য
আমাদের শুরুতে যেহেতু সেল রিয়াকশনটা লিখে নিতে হয়, সো অ্যানোডের রিয়াকশন। এখন এখানে আয়রন থেকে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এটা হবে Fe2+, আর এখানে কপার ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এইখানে হবে কপার, সো এটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমাদের সেল রিয়াকশনটা কি হবে? সেল রিয়াকশন এইখানে Fe থেকে কপার 2+, Fe2+ থেকে এটা হচ্ছে কপার। ওকে, সো এখন তাহলে এখানে দুইটা ইলেকট্রন ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যদি E0 সেল এটা যদি বের করে নেই, তাহলে এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব। ওকে, সো এটা অ্যানোড যেটা আয়রন, সো এটা বিজারণ বিভব দেওয়া -0.44, জারণ হবে +0.44। ওকে, এরপরে এখানে ক্যাথোডের বিজারণ বিভব দরকার, এটা তো দেয়াই আছে 0.34। তাহলে এটা হচ্ছে 0.78 ভোল্ট। ওকে, তাহলে এখন আমাদের নান্সটের সমীকরণ অনুযায়ী ই সেল ইনার সেল মাইনাস RT ডিভাইড বাই NF লন Fe যাবে উপরে আর এইখানে কপার আসবে নিচে। ওকে, 0.78 -8.314। টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এইখানে প্রশ্নই দেওয়া আছে। 2 × 96,500 লন। এখন এইখানে আয়রনের ঘনমাত্রা দেওয়া কত? 0.1, আর কপারের ঘনমাত্রা দেওয়া 0.2। 8.314298। সো এটা আসে 0.788898, এরকম একটা অ্যান্সার আসে। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। এখন যেহেতু কোষ বিভব এইখানে প্লাস, অতএব কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে। এগুলো সহজ ম্যাথ। ওকে, সো এই বোর্ডে এইসব সহজ ম্যাথই আসে। আর এই চ্যাপ্টার হয়তো তুমি ভালোভাবে রিভিশন টিভিশন এখন পর্যন্ত দাও না, এগুলো ভালোভাবে রিভিশন দিয়ে আসবা সবকিছু। তো কালকে আমাদের বেশ কিছু এমসিকিউ সলভ করা লাগবে, সেই এমসিকিউ সলভ করার জন্য এই চ্যাপ্টারের শুরু থেকে যা যা পড়ানো হয়েছে সবগুলো অবশ্যই ঠিকমতো রিভিশন দিয়ে আসবা। ওকে, তো আজকে থাক এই পর্যন্ত। এই চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে রিভিশন দিয়ে আসবা পরের দিন। আচ্ছা।